গল্পের শুরুতে আমরা দেখি লুয়াক আর নিটিম দুই ভাই পান্ডোরার চারপাশে তাদের ড্রাগনে উড়ে বেড়াচ্ছে। ওরা দুজন মজা করছিল, কিন্তু যখন ওরা নামলো হঠাৎ বুঝতে পারলো এটা একটি ফ্যান্টাসি। তারপর নিটিম লুয়াককে জিজ্ঞাসা করলো, আমি কিভাবে মরেছি? লুয়াক থেকে বলল, আমরা স্পাইডারকে বাঁচাতে গিয়েছিলাম, তখন তোমার ওপর গুলি চালানো হয়েছিল আর তাই তুমি মারা গেছো। এটা শুনে নিটিম বলল, তাহলে ভাইটাকে বাঁচাতে গিয়ে আমরা কিছু ভুল করিনি। এটা ভুল, কারণ আমরা ঠিক কাজই করেছিলাম। আর এটা শুনে লুয়াক খুবই কষ্ট পেল। তারপর আমরা দেখলাম লুয়াক আসলে ওইসব অনুভূতি তার পবিত্র গাছের সাথে জড়িয়েছিল আর তার কষ্টের কারণ ছিল। সে এখনো ভেবে চলেছে যে তার ভাই তার কারণে মারা গেছে, আর স্পাইডাররাও উপরে বসে সবকিছু দেখছিল। আসলে তাদের পবিত্র গাছের কাছে একটা আলাদা রকমের আলো ঝলমল করছিল, কারণ ওখানে এক ধরনের আকর্ষণ কাজ করত। তারপর স্পাইডার কিরির কাছে এসে বলল, যদি আমিও সংযুক্ত করতে পারতাম, আমার চুলের সাহায্যে নিজেকে গাছে বেঁধে রাখতে পারতাম, ভাইয়ের সঙ্গে কথা বলতে পারতাম, তখন অনেক ভালো হতো। কিন্তু কিরি তাকে বলল, যদিও সংযোগ করতে পারতো, শেষবার যখন সে সংযোগ করতে গিয়েছিল তখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই তারপর আর কখনো সংযোগ করেনি। সে মৃত্যুকে নিয়ে অনেক কষ্ট পেয়েছিল। কিন্তু জেক নিজেকে নিয়ন্ত্রণ করলো এবং আগের অংশে তারা যে অস্ত্রগুলো সমুদ্রের তলে ডুবিয়ে দিয়েছিল সেগুলো এক একটি করে তুলছিল, কারণ সে খুব ভালো করে জানতো মানুষ যে কোনো সময় এসে আক্রমণ করতে পারে। আর যখন সে সেই অস্ত্রগুলো তুলে নিয়ে তীরে আনলো, রোনাল এই ব্যাপারটি পছন্দ করলো না। ও তাকে বলল, এটা আমাদের পথ না। কিন্তু জেক ওদের বলল, মানুষরা যে কোনো সময় আমাদের ওপর আক্রমণ করতে পারে, আর আমরা শুধু তীর দিয়েই তাদের আক্রমণ করতে পারবো না। তারপর তোনর ওকে বলল, তুমি শুধু তারক ড্রাগনের সাহায্যে তাদের মেরে ফেলতে পারো, কারণ তুমি ওটাতে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু জেক ওকে বলল, আমার মন ঠিক হয়ে গেছে, আমি আর কখনো তারক ড্রাগন নিয়ন্ত্রণ করতে পারবো না, মানে আর ওর উপর ভ্রমণ করব না। আর আমি এখানে যা কিছু করার চেষ্টা করছি আমার পরিবারকে বাঁচানোর লক্ষ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন শ্যাম এখনো বেঁচে আছেন, কিন্তু তার এক হাত হারিয়েছেন। তারপর আমরা ড্যানি আর মাইলস কোয়ারিসকেও দেখতে পাচ্ছি, যারা এখনো জেক আর তার পরিবারকে খুঁজছে। এখানে মাইলস কোয়ারিস ড্যানিকে আরেকটা সুযোগ যাচ্ছিল, কারণ সে যে কোনো উপায়ে জ্যাককে মারতে যাচ্ছিল। কিন্তু ড্যানি স্পষ্ট বলল, তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তুমি তাদের মারতে পারোনি, বরং ওরা তোমাকে মেরে ফেললো। তখন মাইলস কোয়ারিস বলল, তুমি ভাবছো যেটা সেটা হতে সহজ না, ওদের মারাটা তেমন সহজ না, কারণ ওরা সবাই সাহসী আর বিভিন্ন বিষয়ে পারদর্শী। তারপর ড্যানি তাকে বলল, তোমাকে একটা বড় জাহাজ আর অনেক সৈন্য দেওয়া হয়েছিল, তুমি সবাইকে মেরেছ আর জাহাজটাও ডুবিয়ে দিয়েছ। কিন্তু মাইলস কোয়ারিস তাকে বলল, তাদের মারা কঠিন কাজ, তবে আমি চেষ্টা চালিয়ে যাব। অন্যদিকে জেক বোমার সাহায্যে তীর বানায় এবং সেটা নিটিরিকে দেয় আর বলে তার বাবার ধনুকটা ব্যবহার করো। কিন্তু সে খুব কষ্টে ছিল, কারণ সে রোলানকে নিয়ে রেগেছিল। সে সবসময় তাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, কিন্তু জেক তাকে বলে, তারা চাইলেও আমাদের অবস্থা এখনো বুঝতে পারবে না। আর যেহেতু নেটিরি এখনো তার ছেলেকে হারানোর সুখের মধ্যে ছিল, জেক তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে লুয়াক আর তার সব ভাই বোন পায়গানের সঙ্গে মজা করছিল। তাদের মধ্যে ছিল স্পাইডার। তারপর লুয়াক পায়গানকে বলল সে কখনো তাকে ছেড়ে যাবে না। একদিন যখন স্পাইডার সবার সঙ্গে ঘুমাচ্ছিল, হঠাৎ সে অস্থির হয়ে উঠল, কারণ তার মস্তিষ্কে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল আর সে শ্বাস নিতে পারছিল না। এই জন্য তার মাস্ক দ্রুত বদলানো হলো। তারপর সে আরাম পেল। তারপর আমরা জানলাম এটা তার সঙ্গে প্রায় ঘটে, আর তাই তার মাস্ক বদলাতে হয়। এই জন্য জেক তার সন্তানদের বলছিল স্পাইডারের খেয়াল রাখতে। তবে আমরা দেখতে পাই নিয়াতিরি স্পাইডারকে এখনো পর্যন্ত পছন্দ করেনি। তারপর এয়ার কলোনির লোকেরা তাদের কলোনিতে এলো। তারা সব সময় বিভিন্ন প্রাণীর সাহায্যে তাদের প্যারাশুট নিয়ে আকাশে ঝুলে থাকতো এবং সেখানেই বাস করত। তারা ব্যবসার জন্য সারা বিশ্বে ভ্রমণ করত আর বিভিন্ন কলোনিতে গিয়ে তাদের ব্যবসা করত। এই জন্য এখন তারা জল কলোনিতে এসেছে এবং তাদের সাথে ব্যবসা করার চেষ্টা করেছে। আর যখন জেক এটা দেখে, তখন সে ওই কলোনির নেতার সাথে দেখা করে। তারা স্পাইডারের ব্যাপারে তাদের সঙ্গে একটা চুক্তি করে। তারপর জেক তার পরিবারের কাছে জানায় সেই সিদ্ধান্ত নিয়েছে স্পাইডারকে তাদের আগে জঙ্গলে উইন কলোনিতে পাঠাবে, কারণ ওদের কাছে বেশি অক্সিজেন মাস্ক নেই, তাই তার স্পাইডারকে এখানে বেশি সময় রাখতে পারবে না। কিন্তু এটা শুনে স্পাইডার আর এখানে থাকা সব সন্তানেরা খুব রেগে যায়। এটা শুনে কিরি সব দোষ তার মা নাইতির উপর চাপানোর চেষ্টা করে, কারণ নাইতিরি স্পাইডারকে দেখতে পারেনি। সে কোনো মানুষকে সহ্য করতে পারে না। সে কেন ভাবছে স্পাইডারকে পাঠানোর চেষ্টা করছে।
কিন্তু জেক সবাইকে শান্ত করে বলে কোনো কিছু করার নেই, যে কোনো উপায় হোক তাকে এই জঙ্গলে উইন কলোনির কাছে পাঠাতে হবে। তারপর সবাই প্যারাশুট নিয়ে উইন কলোনির সঙ্গে সাথে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। আরো একটা দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে জঙ্গলে পৌঁছায়, কিন্তু মাইলস কোয়ারিস খবর পায় তাদের জঙ্গলে আসার। আর যখন তারা ড্রোনের সাহায্যে সব ওই কলোনি মনিটর করছিল, তখন মাইলস কোয়ারিস সে তার ছেলের স্পাইডারকেও দেখতে পেল। আর স্পাইডারকে দেখে সে অনেক খুশি হয়ে গেল। এইবার তারা যখন বনের দিকে যাচ্ছিল, তখন তাদের সামনে আরেকটা কলোনির দল এলো, যাদের নাম ছিল ফায়ার কলোনি। আসলে ওরা যখন লুটপাট করতে এসেছে, তাই ওরা যখন আগুনের সাহায্যে তাদের কলোনিতে হামলা করলো, জেক এবং নিটিরি বেরিয়ে এসে ওদের মোকাবেলা করলো। আর জেক যখন দেখলো ওরা আগুন দিয়ে হামলা করতে যাচ্ছে, তখন সে তার বন্দুক বের করে গুলি চালাতে শুরু করলো। আর ফায়ার কলোনির নেতা যখন দেখলো জেক একে একে সবাইকে গুলি করে মারছে, তখন সে রেগে গিয়ে তাদের প্যারাশুটে আগুন ধরিয়ে দিল। তাই জেক পড়ে গেল, কিন্তু সে কোনো একটা সুতোতে ঝুলে থাকে। তারপর সে নেটিকে একটা তীরে আঘাত করে আহত করে। আর যখন নেটির ড্রাগন পরিস্থিতি বুঝে, সে তখন দ্রুত সেখান থেকে পালায়। আর তখন সব বাচ্চারাও কিডি ড্রাগনের উপর বসে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন এয়ার কলোনি প্যারাশুট আগুন ধরে যায়, তাই সেটা বিস্ফোরণের নিচে পড়ে যায়। আর সব বাচ্চারা ওই প্যারাশুটের কাছে পড়ে যায়। তখন স্পাইডার জেককে বলল তার মাস্ক এখনো সেই প্যারাশুটের মধ্যে আছে। তাই যখন সে আর লুয়াক মাস্কটা নিতে কলোনিতে যায়, তখন তারা দেখে আগুনের কলোনির লোকজন বায়ুর কলোনির লোকদের লুটপাট করতে যাচ্ছে। তাছাড়া আগুনের কলোনির নেতা তার চুল দিয়ে বায়ুর কলোনির লোকদের সঙ্গে সংযোগ করে তাদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। কিন্তু তখনই আগুন কলোনির একজন তাকে দেখে ফেলে। তাই লুয়াক নিজেকে আর সব বাচ্চাদের এক এক করে গুলি করে তাদের মারার চেষ্টা করে, আর দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর যখন ফায়ার কলোনির নেতা এসে তার লোকদের মৃতদেহ আর যে অস্ত্র দিয়ে মারে সেটা দেখলো, তখন সে ওই অস্ত্রগুলো দেখে খুবই মুগ্ধ হলো। তাই সে অস্ত্রগুলো পেতে বাচ্চাদের পিছে লেগে গেল, আর বাচ্চারা নিজেদের বাচ্চাদের পালাতে চেষ্টা করছিল। কিন্তু তখন পর্যন্ত যে কেউ এখানে এসে পৌঁছে গিয়েছিল, কিন্তু সে কোনোভাবে বাচ্চাদের সাথে কথা বলতে পারছিল না। তারপর মাইলস কোয়ারি তার এক সঙ্গীর সঙ্গে পিছন থেকে এসে জেককে বন্দুকের মুখে ধরে, আর তারা তাকে মার শুরু করলো। কিন্তু যখন সে জেককে জিজ্ঞাসা করলো এদের কি করেছ, জেক বলল ওরা ফায়ার কলোনির লোকজন, যারা আমাদের এয়ার কলোনিতে হামলা করে লুটপাট করতে এসেছে, আর এভাবে আমাদের উপর হামলা করেছে। আসলে স্পাইডাররা মাস্কটা ওই প্যারাশুটেই ছিল, তাই তার জীবন বিপদে আছে। যদি স্পাইডার কেউ বাঁচাতে চাও তাহলে আমাকে সাহায্য করতে হবে। আর মাইলস কোয়ারিস অবশেষে তার ছেলে বাঁচানোর জন্য সাহায্য করতে রাজি হলো। এদিকে বাচ্চারা জীবন বাঁচাতে পালাতে যাচ্ছিল, কিন্তু স্পাইডারের মাস্কের অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল, তাই সে শ্বাস নিতে পারছিল না। এক সময় সে বুক ধরে, আর যখন লুয়াক ওকে সামনের দিকে নিতে যাচ্ছিল, তখন মাদার এবার একটা অংশ কিরির সামনে এলো, ফুলের মতো একটা পাতা। আর তখন সে কিরির সাথে কথা বলল। এই জন্য সে লুয়াককে বলল স্পাইডারের দেহটা মাটিতে রাখার জন্য। তারপর সে নিজের চুল ব্যবহার করে ওই পাতার সাথে নিজেকে জুড়লো, আর ধীরে ধীরে স্পাইডারকে মাদার ইবার সাথে কানেক্ট করার চেষ্টা করলো। যদিও কিরি নিজেই বলল সে কেন এটা করছিল বা কিভাবে করছিল তা জানে না, তবে ওরা সব কাজ করতে পেরেছিল একটা অদ্ভুত শক্তির কারণে। তারপর ধীরে ধীরে কিরি চেষ্টা করলো স্পাইডারকে মাদার ইবার সাথে জোড়ার, আর গাছগুলো একটার পর একটা জোরে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করলো। পুরো এলাকাতে ঝলমল করে উঠলো। এরকম করে কিরি আধা ঘন্টা ধরে স্পাইডারকে মাদার ইবার সাথে জোড়ার চেষ্টা করলো। মাঝে মাঝে স্পাইডারের মাস্কও খুলে দিল। আর যখন স্পাইডার আধা ঘন্টা পর চোখ খুললো, তখন দেখলো মাদার ইবা ওর শরীরে সবকিছু বদলে দিয়েছে। মানে এখন স্পাইডার মানুষ, কিন্তু ও প্যান্ডোরার শ্বাস নিতে পারে। কিন্তু এই জিনিসটা কিভাবে তার জীবন ধ্বংসের দিকে নিয়ে যাবে, সেটাই হলো এই মুভির মূল গল্প। এখন পর্যন্ত ফায়ার কলোনির লোকেরা এখানে এসে পৌঁছাছে। তারা বাচ্চাদের উপর আক্রমণ করে তাদের বন্দি করে ফেলে। কিন্তু যখন তাদের নেতা ভারাং স্পাইডারকে দেখে, সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে আগে কখনোই কোনো মানুষকে এমন নিঃশ্বাস নিতে দেখেনি। তখন কিরি তাকে বলল এটা মা ইভার জন্য। আর এটা শুনে ভারাং স্পাইডারের গলায় ছুরি ধরে বলল যদি আমি তার গলা কেটে মারি, মা ইভা কি আবার তাকে জীবিত করতে পারবে? তারপর ভারাং তাকে বলে তাহলে তোমার মা ইভা কোনো কাজে আসে না। কিন্তু তখনই জেক আর মাইলস কোয়ারিস এসে তাদের উপর আক্রমণ করে, আর সবাইকে একে একে বেধড়ক মারতে থাকে। এক সময় মাইলস কোয়ারিস ভরাংকে বন্দুকের মুখে নিয়ে সবাইকে শান্ত করে, কিন্তু ভরাং চালাকি করে মাইলস কোয়ারিসের সাথে তার চুল দিয়ে সংযোগ করে। তারপর ওকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু মাইলস কোয়ারিস তার চুল থেকে সংযোগটা সরিয়ে ফেলে। আসলে এই ঘটনা ভরাংকের জীবনে প্রথমবার ঘটেছিল, তাই সে একদম অবাক হয়ে গিয়েছিল, আর বুঝতে পারলো মাইলস কোয়ারিস খুবই চালাক মানুষ, আর সে মানসিকভাবে খুবই শক্তিশালী।
তাই সে মাইলস কোয়ারিসের প্রতি মুগ্ধ হয়। তারপর সে মাইলস কোয়ারিসকে বলে, আমাকে এই গানটা ব্যবহার করা শেখাও, এর সব কিছু আমাকে বোঝাও। তাই মাইলস কোয়ারিস তাকে গানটা ব্যবহার কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিল এবং গানটার সব বিস্তারিত জানালো। আর এইসব শিখে ভীষণ খুশি হলো, আর ওকে এমন অবস্থায় দেখে তার কলোনির মানুষরাও খুব খুশি হলো। তখন পর্যন্ত আহত নেইতিরি তার পুরনো এলাকায় ফিরে এসেছে, আর তার এলাকার মানুষরা তাকে অবস্থায় দেখে তাড়াতাড়ি চিকিৎসার জন্য নিয়ে গেল। এদিকে জেক তার বাচ্চারা বরাং এবং তার দলের হাতে বন্দী ছিল, আর এখানে তারা দেখলো বরাং তার লোকদের একটা অদ্ভুত জিনিস খাইয়ে নেশা করাচ্ছে হাতের ইশারা দেখিয়ে। আর এই সুযোগে কিরি কাছে থাকা ওই গাছটির সাথে সংযোগ করলো, আর সেটার সাহায্যে পুরো জঙ্গলের গাছগুলোর সাথে সংযোগ স্থাপন করলো। তারপর সে বিষাক্ত গাছগুলোর আদেশ দিল যেন ভিন্ন ভিন্ন বীজ দিয়ে ওগুলোর মাধ্যমে ধীরে ধীরে বরাংকে সব সৈন্যদের মারল, আর সেখানে থেকে তারা দ্রুত পালাতে সক্ষম হলো। আর যখন ভরাং তার বাকি মানুষগুলো এটা বুঝলো, তখন তারা পুরোপুরি স্তম্ভ হয়ে গিয়েছিল। আর এর মধ্যে যখন নেইতিরি আবার সচেতন হলো, সে তাদের সন্তানদের বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু তার নিজের লোকেরা জিজ্ঞাসা করলো তারা কোথায়। তখন নেইতিরি কোনো উত্তর দিতে পারলো না, কারণ সে নিজেও জানতো না তারা কোথায়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে জেক আর মাইলস কোয়ারিস অনেক দূর এগিয়েছিল বাচ্চাদের সঙ্গে। তারপর মাইলস কোয়ারিস জেককে বলল, আমি আমার ছেলেকে আমার সাথে নিয়ে যেতে চাই, কিন্তু জেক স্পষ্টভাবে বলল সে আমাদের সাথে খুব ভালোই আছে, এখন ও এখানে মাস্ক ছাড়াই শ্বাস নিতে পারছে, আর এইসব কিছু সম্ভব হয়েছে ওই বিশ্বের আশ্চর্যের কারণে। তাই এসব নিয়ে তুমি বেশ চিন্তা করো না। এটা শুনে মাইলস কোয়ারিস তার ছেলেকে নিয়ে গর্ববোধ করতে লাগলো। পরের দিন সকালে মাইলস কোয়ারিস চুপি চুপি চলে গেল, কাউকে কিছুই বললো না। আর তারপর নেইতি এসে পৌঁছালো ওইখানে, তার লোকজনদের সঙ্গে ছিল। সে সঙ্গে সঙ্গে জেক আর তার বাচ্চাদের বাঁচালো, আর নর্ম আর বাকিরা স্পাইডারকে মাস্ক না পরে দেখতে পেলে এরকম অবাক হয়ে গেল। আর আমরা দেখতে পাচ্ছি যে জেকও খুবই খুশি ছিল মাস্ক ছাড়া শ্বাস নিতে পারায়। তারপর আমরা দেখতে পাচ্ছি পার্কার সেলফিজও এখানে এসেছে, আর মাইলস কোয়ারিস যখন এসে জেকের ব্যাপারে তথ্য দিল, ড্যানি সবাইকে মেরে ফেলার কথা ভাবছিল, কিন্তু পার্কার সেলফিজ তাকে অনুমতি দিল না। আসলে ওদের সবার আলাদা আলাদা উদ্দেশ্য ছিল। যেমন মাইলস কোয়ারিস চাচ্ছিল স্পাইডার আর জেক সহ যেন পুরো পরিবারকে ধরতে, কিন্তু পার্কার সেলফিজের দরকার ছিল শুধু স্পাইডারের। এদিকে নর্ম স্পাইডারের দেহ ভালো করে পরীক্ষা করে জেকে বলল, মা এভা কোনো একভাবে তার দেহে বদলে ফেলেছে, তাই সে এই পরিবেশে শ্বাস নিতে পারে। এটা এক ধরনের অলৌকিক ঘটনা। আর যে জিজ্ঞাসা করলো, আমরা কি চাইলে ওর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো? তখন মার্কস বলল, না, কারণ ও ওই অবস্থায় বেঁচে আছে। যদি আমরা ওর দেহ বদলানোর চেষ্টা করি, ও মারাও যেতে পারে। তারপর নর্ম স্পাইডারের চুলের মধ্যে একটা জিনিস জেককে দেখায়, যা ছিল অন্যান্য গাছপালা এবং নানা ধরনের জিনিস, যেমন নেভির সঙ্গে যোগাযোগ স্থাপন করা। আসলে তার শরীরে ধীরে ধীরে নেভির মতো পরিবর্তন করা শুরু হয়েছিল। এইদিকে কিরি আবার মা ইভার সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল, নিজের সম্পর্কে ভালোভাবে বুঝতে। সত্যি বলতে এইবার সে মা ইভার প্রতি অনেক বেশি রেগেছিল, কারণ সে স্পাইডারকে বাঁচাতে সাহায্যের জন্য মা ইভার কাছে অনুরোধ করছিল, কিন্তু সব কাজ তাকেই নিজেই করতে হয়েছিল, যদিও নিজেও জানে না কিভাবে এই কাজগুলো সম্পন্ন করলো। তবে এইবার যখন মা ইভার সঙ্গে যোগাযোগ করলো, তখন সে তার প্রশ্ন করে, কারণ ওই সব প্রশ্নের উত্তর দরকার। তারপর মা ইভা ওকে কোনো উত্তর দেয় না, অর্থাৎ ওকে আগে থেকে সম্পর্কটা ছিন্ন করে বেরিয়ে আসতে হবে। আর এইবার কিরি অনেক দুঃখ পায় এবং সবকিছু তার পরিবারের সামনে খুলে বলে দেয়। এটা শুনে সে শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নেয়, সে কিরিকে পুরো সত্যটা বলে দেবে। কিরির দেহে ছিল মানুষের ডিএনএ আর নেভির ডিএনএ দুটো। আসলে গ্রেস যখন মানুষের দেহে মরার পথে ছিল, মা ইভার সাহায্যে নিয়ে ওকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিল, আর মাদার ইভাকে সঙ্গে জড়িয়ে তারা মাদার ইভাকে উপাসনা করত। আর মাদার ইভার সাহায্যে গ্রেসের শরীরকে নেভির শরীরে রূপান্তর করলো, যদিও তখন গ্রেসের জীবন বাঁচানো গিয়েছিল, তবে গ্রেস পুরোপুরি সুস্থ হতে পারেনি। তাছাড়া তার শরীরে একটা ত্রুটি থাকার কারণে যখন তাকে নেভির শরীরে রূপান্তর করা হয়েছিল, তখন সে গর্ভবতী হয়ে পড়ে, যার বরাবর কোনো প্রস্তুতি ছিল না। কিরি কেবলমাত্র মাদার ইভার আশীর্বাদে জন্ম নিতে পেরেছিল, আর এটাই তাদের ধর্মীয় নেতা বিশ্বাস করত। তাই কিরি মনে করত যে সে শয়তান, কিন্তু তাদের ধর্মীয় নেতা ওকে বলল, তুমি শয়তান নও, তুমি আমাদের মা ইভার একটা ছোট অংশ। তারপর তারা সবাই গ্রেসের মৃতদেহ ভালো করে দেখলো। তারপর যে কিরি বলল, সব সময় মনে রেখো আমি তোমার আসল বাবা। এটা শুনে কিরি শান্তি পেল।
তারপর সবাই কিরিকে বলল মা এবার ওপর বিশ্বাস রাখতে, কিন্তু কিরি কোনোভাবে মা এবার ওপর বিশ্বাস রাখতে পারলো না। আর সে ঠিক করলো সে আর কখনো সম্পর্ক করবে না। যদি সে বারবার একটা চেষ্টা করে তাহলে এক সময় তার মৃত্যু হতে পারে। এদিকে নর্ম আর তার দল বারবার পোকাটার উপর নানা পরীক্ষা চালাচ্ছিল, আর এগুলো দেখে নেটারি জেকে বলল তাকে যত তাড়াতাড়ি সম্ভব মেরে ফেলো, না হলে আমাদের সবাই বা তার পরীক্ষা চালাতে থাকবে। কিন্তু জেক বলল সে আমার ছেলে আর আমি এটা হতে দেব না। অন্যদিকে শ্যাম আর তার লোকজন আবার অনেক টুলকুন শিকার করতে শুরু করলো, তাই পানি উপনিবেশ লোকজন খুব দুঃখ পেয়েছিল। 2 মাস পর যখন জেক আর নেটির আবার তাদের জলবসতি এলাকায় এলো, তখন তানোয়ারি তাদের টুলকুন শিকারের কথা বলল। টুলকুন এখনো পর্যন্ত পায়কানকে তাদের বসতিতে নিতে রাজি হয়নি, কারণ পায়কান তাদের শত্রুর জাহাজের আক্রমণ করেছিল, যেখানে তারা এখনো শান্তিতে বসবাস করে। আর এসব শুনে পায়কান তাদের সিদ্ধান্ত মেনে নিল। সেজন্য সে ঠিক করলো বাকি জীবন তাদের দলের সঙ্গে অংশ নেবে না, আর চুপচাপ ওখান থেকে চলে গেল। কিন্তু এসব দেখে লুয়া খুব রেগে গেল, কারণ সে একদমই এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না। সে তাদের উপর অনেক রেগেছিল, বলছিল পাইকান ওর থেকে এসব কাজ জোর করে হয়নি, তুমি কখনো শুনতে চাও না যে কেন এসব করলো। তাই সে খুব রেগে গিয়ে চিৎকার করতে লাগলো। কিন্তু জেক জোরে জোরে ওর ছেলেকে ওখান থেকে টেনে নিয়ে গেল। তারপর ওকে বলল পাইকান সবসময় কিছু না কিছু ভুল করে ঝামেলা পড়ে, আর তুমিও সবসময় কিছু না কিছু ভুল করো আর আমাদের ঝামেলায় ফেলো। তাই তোমরা দুজনই, তোমার দুজনের সাথে অনেক মিল আছে, তোমরা দুজনই তোমাদের আলাদা আলাদা কলোনির দুর্বলতা। তারপর রেগে ওই জায়গা থেকে চলে গেল। আর এই কারণে লুয়া খুব মন খারাপ করলো। আসলে বাবা থেকে শুনে তার মন ভেঙে গেল, কিন্তু তারপর কিরি আর অন্য সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কারণ তারা সবাই ওখানে তার উপর বিশ্বাস রেখেছিল। পরে সকালে কিরি স্পাইডারকে জঙ্গলের প্রাণীদের সঙ্গে যোগাযোগ করে সাঁতার শেখায়, আর এটা শিখে স্পাইডারও জলস্রোতের মজা নিতে শুরু করলো। আর এর মাঝে আমাদের প্রথম এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো প্রথম এপিসোডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দ্বিতীয় এপিসোড খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।